মামুনি কোথায় ভাই? আশমিন বিরক্ত চোখে তাকালো আশিয়ানের দিকে। কপাল কুঁচকে গমগমে গলায় বলল, তোমাকে আমার বিরক্ত লাগছে আশিয়ান, এখান থেকে যাও। ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দিইনি, সেখানে তুমি তার সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা আর কখনো জানতে চাইবে না। পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তাকে নিয়ে কথা না বলাই তোমার জন্য ভালো। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকালো আশমিনের দিকে। ওই ঘটনার আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। আশমিন সেদিন অনেক রাতে বাসায় এসেছিল। কাউকে কিছু না বলেই নিজের রুমে 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। 2 দিন পর যখন রুম থেকে বেরোলো তখন সবকিছুই স্বাভাবিক। নূর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। মেয়েদের নিয়ে আরও নাজেহাল অবস্থা। একটা ঘুমালে আর একটা জেগে বসে থাকে। কারোর কোলে দিলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। একমাত্র নূর আর আশমিনের কাছেই তারা শান্ত। মাঝে মাঝে তো নূরের কোলেও থাকতে চায় না। 2 ইঞ্চি মেয়েরাই তার কলিজা ভেজে দিচ্ছে। একেবারে বাপের মতো হয়েছে, বেয়াদব। রাতে টিউবলাইটের মতো চোখ দুটো খোলা থাকে তাদের, একটাও রাতে ঘুমায় না। তবে নূরকে জাগতে হয় না। আশমিন সারা রাত মেয়েদের কোলে নিয়ে বসে থাকে। মন্ত্রিসভার গভীর সমস্যা নিয়ে মেয়েদের সাথে আলোচনা করে বসে। মেয়েরাও গোল গোল চোখ করে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে প্যাপু শব্দ করে নিজেদের মতামত দেয়। মেয়েদের মতামতে আশমিন নতুন উদ্যমে আবার আলোচনা শুরু করে। এসব দেখে মাঝে মাঝে অসহায় চোখে তাকিয়ে থাকে নূর। এত মাস পেটে রেখে শত্রুর দোসর জন্ম দিল সে। গতকাল লুবানাকে নিয়ে বাড়ি এসেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে লুবানার ট্রিটমেন্ট করিয়েছে আশমিন। মূলত কামিনী চৌধুরীর পরিকল্পনা জেনে ফেলাই লুবানার এই করুণ পরিণতি। তার 1 হাত ভেঙে গেছে, নির্মমভাবে মারা হয়েছে তাকে। 1 চোখ ফুলে আছে। শারীরিক অবস্থা আর একটু স্টেবল হলেই তার চোখের অপারেশন করা হবে। এখন 1 চোখে দেখতে পায় না লুবানা। ফুলে যাওয়ার কারণে চোখ বন্ধ হয়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে। যন্ত্রণায় মাঝরাতে চিৎকার করে কাঁদত লুবানা। তাই বেশিরভাগ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সানভি এই কয়দিন লুবানার সাথেই ছিল, তবে সবসময় থাকতে পারেনি। আশমিনের সাথেও থাকতে হয় তাকে। লামিম সারাক্ষণ বোনের সাথে থেকেছে। এই একটা মাত্র বোন ছাড়া আর পৃথিবীতে কেউ নেই তার। যন্ত্রণায় ছটফট করে যখন লুবানা কেঁদে উঠত তখন তার সাথে লামিমও কেঁদে ফেলত। সানভি অসহায় চোখে ভাই বোনের কান্না দেখত। লামিমকে বুকে জড়িয়ে শান্ত করলেও লুবানার কষ্ট কমাতে পারত না। নিজেকে তখন কতটা অসহায় লাগতো একমাত্র সানভিই জানে। আশমিনের সাথে আমজাদ চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সে আশমিনের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সারাদিন কিছু একটা নিয়ে চিন্তা করে গুমড়ে থাকে। আশমিন দেখেও কিছু বলে না। তাকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার। মায়া বেগমও নিজের মতোই থাকে। নিজের মতো কাজ করে রুমে গিয়ে বসে থাকে। কারোর সামনে পড়তে চায় না। নিজেকে খুব উটকো লাগে তার। তবে এখানে থাকা ছাড়া তার আর কোনো গতি নেই। ভালোই তো আছে। আশমিন তাকে খুব সম্মান করে। আর কি চায়? ইদানিং আশমিনের রাজনৈতিক নেতাদের সাথে কিছুটা মতবিরোধ হচ্ছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে সে। চারদিকে শুধু দুর্নীতি। মন মেজাজ খারাপ হয়ে যায় এসব দেখলে। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। মিটিংয়ে তাদের সাথে কথা কাটাকাটি করে ক্ষিপ্ত মেজাজে বাসায় এসেছে আশমিন। নিজের রুম থেকে ফ্রেশ হয়ে সোজা নূরের রুমে চলে গেল সে। মেয়েরা দোলনায় ঘুমিয়ে আছে। নূর তাদের কাপড় ভাঁজ করে রাখছে। আশমিন সোজা গিয়ে নূরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাথার রগগুলো দপদপ করছে। নূর হাত থামিয়ে আশমিনের দিকে তাকালো। ক্লান্ত মুখটা দেখে মায়া হলো তার। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। এমন ধোঁয়াশা ভালো লাগছে না তার। নিজের মনের কথাগুলো গুছিয়ে শান্ত গলায় বলল, আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে তাই না? আশমিনের নির্লিপ্ত গলা শুনে হতাশ হল নূর। ক্লান্ত গলায় বলল, তাহলে আমার কাছে দোষী শাস্তি গেলেন কেন মন্ত্রী সাহেব? আশমিন নূরের কথার জবাব দিল না। নূরের পেটে চুমু খেয়ে ম্লান গলায় বলল, মামিমার কাছে যাবে নূর? চমকে উঠল নূর। পুরো শরীর কাঁপছে তার। মনে হচ্ছে ভুল শুনেছে। কাঁপা কাঁপা গলায় বলল, কি বললেন আপনি? আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল। হাতের আঁচলে নূরের মুখটা নিয়ে তার কম্পমান ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমার মা বেঁচে আছে নূর, কাল আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। তাহলে ওই লাশ অন্য কারো ছিল। অ্যাক্সিডেন্ট তোমার মায়েরই হয়েছিল, তবে সে বেঁচে ছিল। কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকে ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা দিতে চেয়েছিল, তাই তাকে কানাডায় নিয়ে গিয়ে সবার অগোচরে নিজের কাছে রেখেছিল। নিজের অক্ষমতার জন্য তোমার মা ফিরেও আসতে পারেনি। যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। নূরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে? কামিনী চৌধুরী এতটা পাষাণ কি করে হতে পারল? সে কত রাত নির্ঘুম কাটিয়েছে মায়ের জন্য কান্না করতে করতে। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ঢং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো। ধরা গলায় চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব।
সুস্থ কোনো মানুষ এমন নিকৃষ্ট হতে পারে না। আসমিন নূরকে আগলে রাখলো বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিক বলেছ নূর, সে মেন্টালি সিক ছিল। ভালো হোক খারাপ হোক, সে আমার মা ছিল নূর। তাই তাকে নিয়ে আর কিছু বলো না, আমার কষ্ট হয়, বুক ফেটে যায়। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি নূর। সে যা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আর অসম্মান করে কিছু বলো না। কথাগুলো বলতে বলতে আসমিনের গলা ধরে এলো। নূর বুঝতে পেরে চুপ করে সম্মতি দিল, জেনেই তাকে নিয়ে আর কটু কথা বাড়াতে চায় না সে। আসমিনকে জড়িয়ে ধরে চুপচাপ বসে রইল। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের দেখা পাবে। এতগুলো বছর পর সে তাকে নিজের চোখের সামনে দেখবে। ভাবতেই সারাদিনের ক্লান্তি পালিয়ে গেল। আসমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে গেল। একজন ঘুমিয়ে আছে, আর একজন চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন হালকা হেসে তাকে কোলে তুলে নিল। দুজনের নাম দেওয়া হয়েছে সুখ পাখি। ভালো নাম বড় করে আকিকা দিয়ে রাখা হবে। এত ঝামেলায় নাম ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকেই ঠিক করে রেখেছে, তবে আসমিন তা মানতে নারাজ। এই নিয়ে দুজনের কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে। তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই ডাকে সবাই। এই ঝগড়ার প্রতিশোধ আসমিন আরও 10 দিন পরে নেবে। শুধু একটু সুস্থ হয়ে নিক অসভ্য মেয়ে। মেয়েদেরকে আদর করতে করতে আর চোখে তাকালো আসমিন। নূর মনের আনন্দে গুনগুন করছে। সুখকে দোলনায় শুয়ে ধীর পায়ে নূরের কাছে গেল। নূরকে জাপটে ধরে নেশালো গলায় বলল, বউ, আমার প্রেম পাচ্ছে। নূর ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কি সব বাজে কথা, দূরে থাকুন। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নূরের ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ। নূরের ইচ্ছে করলো ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আসমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য মানুষ, আমার কাছে আসবেন না, লুটেরা কোথাকার। আসমিন শব্দ করে হেসে উঠল। নূরকে আদর করতে করতে বলল, সুন্দরী বউ লুটেরা। পরদিন সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে নূর। আজ নাফিজা শিকদার আসবে এই বাড়িতে। মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর। আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেই দিকে। মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি? তবে তার নেই কেন? মা নামক অনুভূতিগুলো তার কাছে কেন যেন ভোতা মনে হয়। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আসমিন। কিচেনে সবাই আসমিনকে দেখে সরে গেল। অসুস্থ শরীরে এভাবে লাফালাফি করছো কেন নূর? এসব করার জন্য তো মানুষ আছে, রুমে গিয়ে রেস্ট করো। নূর আসমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসল। প্রফুল্ল গলায় বলল, এই দেখুন, আমি বাঙালি খাবার রান্না করেছি। আসলে আম্মু কি খেতে পছন্দ করতো বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে কোনো কিছুই আমার খুব একটা মনে নেই, তাই এগুলোই করলাম। এতদিন দেশের বাইরে থেকে নিশ্চয়ই এই খাবারগুলো অনেক মিস করেছে। আপনি একটু টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। আসমিন যেন হিংসায় জ্বলে গেল। তার জন্য তো কোনোদিন রান্না করেনি, এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে। কি হৃদয়হীন মহিলা। আসমিন গমগমে গলায় বলল, ভালো হয়নি, দেখতেই বিদঘুটে লাগছে। তুমি রুমে যাও, শেফ রান্না করে দেবে। নূর ভ্রু কুচকে ফেলল। খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত গলায় বলল, কি বলছেন? আসলে খারাপ দেখাচ্ছে? আমি কত কষ্ট করে রান্না করলাম। আমার রান্না তো খারাপ হয় না, আমি বরং আবার রান্না করি। আসমিন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নূর আবার নতুন উদ্যমে রান্না শুরু করেছে। আসমিনের মন চাইল এই মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে। সে তার শাশুড়িকে হিংসে করছে। লোকে শুনলে কি বলবে? তাকে তো নিম্নমানের হিংসুটে বলে আখ্যায়িত করবে। ছি! নূর এবার আর চোখে আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মনে মনে বিস্তর পরিকল্পনা করে ফেলল আসমিনকে জ্বালানোর। নাফিজা শিকদার নূর মঞ্জিলে পৌঁছালো বেলা 11:30টায়। আসমিন গেট থেকে গিয়ে আনলো তাকে। ছল ছল চোখে তাকিয়ে চারিদিকে চোখ বুলাচ্ছে। আজ কতগুলো বছর পর এই বাড়িতে তার আগমন হয়েছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই। চোখ থেকে কয়েকটা অশ্রুজল গড়িয়ে পড়ল। ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর। তার অস্থির দৃষ্টি দরজাতেই নিবদ্ধ। নাফিজা শিকদারকে হুইল চেয়ারে দেখেই ছুটে গেল তার কাছে। মায়ের বুকে ঝাপটে পড়ে শব্দ করে কেঁদে ফেলল নূর। নাফিজা শিকদার আগলে ধরল মেয়েকে। মাথায় হাত বুলিয়ে সেও অশ্রু ঝরাচ্ছে। আসমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। মা মেয়ের মিলন দেখে বুকে প্রশান্তির সাথে সাথে আবারও হিংসে উকি দিল। তার সাথেও তো কতদিনের বিচ্ছেদ ছিল। কই, তাকে তো এভাবে গলায় জড়িয়ে ধরেনি, নাকের পানি চোখের পানি ঝরায়নি। উল্টো আরেকজনের ঘাড়ে তাকে তুলে দিতে উঠে পড়ে লেগেছিল। সেই হিসেবে তারও একটা ঝাপ্পি পাওনা আছে, আস্থা আদায় করে নিতে হবে। আসমিন ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে তারপর রাজকন্যাদের কাছে চলে গেল। সুখ হাত পা নাড়িয়ে মুখ দিয়ে শব্দ করছে। পাখি এক হাত মুখে ঢুকিয়ে পিটপিট করে তাকিয়ে আছে।
আশ্বিন সুখকে কোলে তুলে নিল। পাখি সেদিকে তাকিয়ে আবার নিজের হাত খাওয়ায় মনোযোগ দিল। সুখকে কিছুক্ষণ আদর করে পাখিকে কোলে নিয়েও কিছুক্ষণ আদর করলো আশ্বিন। ঘড়িতে আবার চোখ বুলিয়ে মা মেয়ের গলা জড়াজড়ি দেখল। আমজাদ চৌধুরী কান্নার শব্দে রুম থেকে বেরিয়ে এসেছে। মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সানভি মায়া বেগমের লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। আশ্বিন রাফসান শিকদারের রুমে লাগেজ রাখতে বলে নূরের কাছে গেল। শান্ত গলায় বলল, মামিমা অনেক দূর থেকে এসেছে নূর, তাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে দাও, তারপর যত খুশি কেঁদো, চাইলে প্রতিদিন 1 ঘন্টা করে কাঁদতে পারো, এখন আমাদের খেতে দাও। নূর নাফিজা শিকদারকে ছেড়ে খাবার বাড়তে চলে গেল। আশ্বিনের বাঁকা কথার শোধ পরে নেওয়া যাবে। আশ্বিন সুখকে নাফিজা শিকদারের কোলে দিল। নাতনিদের দেখে আবারও চোখ ভরে এলো তার। আমজাদ চৌধুরী আর নাফিজা শিকদারের সামনে গেল না লজ্জায়, নিঃশব্দে নিজের রুমে চলে গেল। মায়া বেগম খাবার গরম করার দায়িত্ব নিজে নিয়ে নূরকে পাঠিয়ে দিল নাফিজা শিকদারকে ফ্রেশ করতে। নূর বিনা বাক্যে চলে গেল। সারাদিন মায়ের কাছেই ছিল। আশ্বিন বাসায় এসেছে রাত 8টায়, এখন রাত 11টা বাজে। নূরের আসার খবর নেই। মেজাজ চরম খারাপ হলো আশ্বিনের। নাফিজা শিকদারের রুমে গিয়ে দেখল মেয়েদের নিয়ে নাফিজা শিকদারের পাশে শুয়েই ঘুমিয়ে পড়েছে। মেয়েরাও মায়ের পাশে আরামসে ঘুমাচ্ছে। নাফিজা শিকদার বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশ্বিন মুচকি হেসে এগিয়ে গেল। মেয়েদের কোলে নিয়ে বলল, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, মেয়েদের রেখে বউকে নিতে আসছি। নাফিজা শিকদার শব্দ করে হেসে ফেলল। আশ্বিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেছে। মেয়েদের রেখে নূরকেও নিয়ে এলো রুমে। নাফিজা শিকদার হাসলেন। মেয়ে তার আশ্বিনের সাথে সুখেই আছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আশ্বিন। দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছে আশ্বিন। গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ার মতো ছিল, কোনো ঝড়ঝাপটা তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এবার সেই বৃক্ষের ছায়া তার মাথার ওপর নেই। সবকিছু সামলে হিমশিম খাওয়ার অবস্থা। কিছুদিন যাবৎ পদ ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসছে। দলের উচ্চপদস্থ নেতারা আশ্বস্ত করলেও কোথাও একটা কিন্তু থেকে যায়। রাজনীতিতে হাত নোংরা হবে, এটাই স্বাভাবিক। আশ্বিন এর শেষ দেখে ছাড়বে। মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিক মতো। সকালে বাসা থেকে বের হলে একবারে মধ্যরাতে ফিরতে হয়। নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে। লুবানার চোখের অপারেশনের জন্য তাকে কানাডায় পাঠানো হয়েছে। অমি অফিস সামলে আবার নূরের দিকে ঠিক করে সময় দিতে পারছে না। আশিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছে না আশ্বিন, তাই তাকে এসবে জড়ানো ঠিক মনে করছে না। কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে আবিষ্কার হয়েছে তানভীর। নূরের চারদিকে মৌমাছির মতো ঘুরঘুর করতে থাকে। নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাকনা ভেঙে দেবে সে। আশ্বিন বাসায় এলো রাত 2:30টায়। নূর তখনও জেগে। মেয়েদের নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। একজনকে ঘুম পাড়ালে আরেকজন জেগে যায়। আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আশ্বিন। একজনের নাম নুরাইসা জাইন চৌধুরী সুখ, আরেকজনের নাম নুবাইতা জাইন চৌধুরী পাখি। অবশেষে নূরের পছন্দ করা নামই তাকে রাখতে হয়েছে। সেও মনে মনে ষড়যন্ত্র করে রেখেছে। যতদিন নিজের পছন্দ মতো নাম সে রাখতে পারবে না, ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না। এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়নার সমান হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক। কিন্তু তারই বা করার কি আছে? বউকে বাগে আনার এই একটাই রাস্তা। আশ্বিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ সারাদিন পেটে কিছুই পড়েনি। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। মেয়েদের দোলনায় শুইয়ে আশ্বিনের দিকে তাকিয়ে নিচে খাবার গরম করতে গেল নূর। বলিষ্ঠ শরীরে শুভ্র পাঞ্জাবি জড়িয়ে নিজেকে পরিপাটি করছে আশ্বিন। পাঞ্জাবির ওপর কোটি পরে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। আজ নির্বাচন, সারাদিন ব্যস্ত থাকবে সে। ড্রেসিং টেবিল থেকে চোখ সরিয়ে মেয়েদের দিকে তাকালো আশ্বিন। সুখ পাখি তার দিকে তাকিয়েই মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। আশ্বিন হালকা হাসল। মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল। দুই মেয়েই বাবার কোলে উঠে বুকে মাথা মিলিয়ে চুপটি করে আছে। আশ্বিন তাদের মন ভরে আদর করে মায়া মায়া নজরে তাকালো। মেয়ে দুটোকে দেখলে তার বুকটা প্রশান্তিতে ভরে যায়। আশ্বিন সারা জীবনই ভালোবাসার কাঙাল। ছোট থেকেই সবার সাথে দূরত্ব তার। মায়ের ভালোবাসা এই জীবনে আর পাওয়া হবে না। এখন তার একমাত্র ভালো থাকার উপায় এই রাজকন্যারা। আজকাল নূরকে বুঝতে পারে না আশ্বিন। নূরের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা হয়তো তার হয়নি, কিন্তু নূরের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় আশ্বিনকে। তার ভালোবাসায় তো কোনো কমতি নেই, তবে কেন এত অবহেলা? মেয়েদের কাছে রেখে আশ্বিন বেরিয়ে গেল। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে আজ। নূর নিজ হাতে রান্না করছে আশ্বিনের জন্য। আশ্বিনের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি দিন। নূর নিজের সমস্ত গার্ডকে আশ্বিনের সিকিউরিটির জন্য নিযুক্ত করেছে। আশ্বিন এই সম্পর্কে কিছুই জানে না। নূরই তাকে কিছু জানায়নি।
তাদের সুরক্ষায় নিযুক্ত থাকা গার্ড আজ তাদের সাথে থাকবে না। জানলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আশমিনকে জানালে কখনোই রাজি হবে না, উল্টো নূরের ওপর রেগে যাবে। আশমিন নিচে নেমে নূরকে কোমর বেঁধে রাখতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আজকে আবার কার জন্য রান্না করছে? সার্ভেন্ট একটাও নেই আশেপাশে। আশমিন চারিদিকে চোখ বুলিয়ে ধীর পায়ে নূরের পেছনে গিয়ে দাঁড়ালো। নূরের ঘরমার্ত মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত আয়োজন কার জন্য? নূর চমকে কেঁপে উঠল। পাশে আশমিনের অস্তিত্ব অনুভব করে মৃদু হেসে ফিচেল গলায় বলল, আছে স্পেশাল কেউ, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে, যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আশমিন জ্বলে উঠল। কটমট করে তাকালো নূরের দিকে। হ্যাঁচকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কোমর খামচে ধরল। নূর হালকা আর্তনাদ করে উঠল। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে ভয়ঙ্কর চোখে তাকিয়ে ক্রু হাসল। নূরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তাই নাকি সোনা? তা তোমার সেই ভালোবাসার মানুষটিকে আমাকেও একটু দেখাও, আমিও দেখি আমার বইয়ের মনে কে ডাইনোসরের মতো উড়ে বেড়াচ্ছে। তার পাখনার সাথে আমার বইয়ের পাখনাগুলোও তো ভাঙতে হবে, তাই না? স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি খুবই কর্তব্যপরায়ণ মানুষ। আমি জানি কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়। বউ বেশি ফুরুত ফুরুত করে উড়লে তাকে কিভাবে খপ করে মুঠোয় ভরতে হয় তাও আমি জানি ভালো করে। বেশি উড়ো না ময়না, তাহলে ময়না থেকে কাকাতুয়া বানাতে আমার বেশি সময় লাগবে না। মনে রাখবে, একটা ভুল 9 মাসের কান্না হতে পারে। শেষের কথাটা গম্ভীর গলায় বলল আশমিন। নূর বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে। কোমরের পাশটা মনে হয় নখ দেবে রক্তাক্ত হয়ে গেছে, জ্বলছে খুব। নূর বাঁকা হাসি প্রসারিত করে আশমিনের গলা জড়িয়ে ধরল। গা জ্বালানি হাসি দিয়ে লাজুক গলায় বলল, সে তো আছে আমার মনে বাবুর আব্বু, তার কথা ভাবলে আমার লজ্জা লাগে। দেখুন আমার গাল দুটো লাল হয়ে আছে। সে যে কী সব দুষ্টু দুষ্টু কাজ করে না, আমি তো মুখেই আনতে পারবো না। আপনি প্লিজ তার কথা জানতে চেয়ে আমার লুকোনো ভালোবাসা জাগিয়ে দেবেন না। কথাগুলো বলেই 2 হাতে মুখ ঢেকে ফেলল নূর। আশমিন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। কোমরে খামচে রাখা হাতটি শিথিল হয়ে এলো। কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলল, সকাল সকাল নেশা করেছো কেন? তুমি তো এমন ছিলে না। তোমার লজ্জা করলো না 2 বাচ্চার মা হয়ে সকাল সকাল মাতলামি করতে? এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নূর। মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে? সকাল সকাল মাতলামি। আমি এখন বের হব, এটা তো মাথায় রাখতে পারতে। বউ মাতলামি করছে আর আমি তার ফায়দা লুটে নিতে পারবো না? তুমি কত নিষ্ঠুর। নূর ক্লান্ত চোখে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের থেকে। ভুনা খিচুড়ি নাড়তে নাড়তে কয়েক দফা নিজেকে গালি দিল। এমন ইতর লোকের সাথে সংসার করার চেয়ে বনবাসে গিয়ে বাক্যে গান শোনানো সহজ। অসহ্য মানুষ একটা। নূরের রাগী মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বাঁকা হাসল আশমিন। তাকে জ্বালাতে আসে। নূর ভুনা খিচুড়ির সাথে গরুর কালা ভুনা আর ইলিশ মাছ ভাজা রাখে টেবিলে। আশমিন নিজের প্লেটে খাবার নিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছে। নূর তার পাশের চেয়ারে মুখ ফুলিয়ে বসে আছে। আশমিন আর চোখে একবার তাকিয়ে নূরকেও খাইয়ে দিতে লাগলো। নূর আর কিছু না বলে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। দুজনের খাওয়া শেষ হতেই আশমিন হাত ধুতে বেসিনে চলে গেল। নূর অপেক্ষা করছে আশমিনের ফিরে আসার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আশমিন নূরের সামনে এসে দাঁড়ালো। টেবিল থেকে আরেক গ্লাস পানি খেয়ে আফসোসের স্বরে বলল, আহা, তোমার ভালোবাসার মানুষের খাবার তো সব তুমিই খেয়ে ফেললে। কি পেটুক তুমি। এখন ওই বেচারি কি খাবে? আশমিনের অভিনয় দেখে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে মুখটা হাসি হাসি করে এগিয়ে গেল আশমিনের কাছে। খুলে রাখা পাঞ্জাবির অতিরিক্ত বোতামটা লাগিয়ে মুচকি হেসে মায়া মায়া চোখে তাকালো আশমিনের দিকে। হুট করে বুকের বাঁ পাশে দাঁত বসিয়ে দিল নূর। আশমিন মুচকি হেসে তাকিয়ে আছে। মেয়েটা কি সব পাগলামি করে। নূর কামড় দেওয়া শেষ হতেই আশমিন মুখটা গম্ভীর করে ফেলল। শান্ত গলায় বলল, একটা কামড়ও ঠিকঠাক দিতে পারো না বউ। আজ রাতে আমি তোমাকে কামড়ের প্রকারভেদ শেখাবো, উদাহরণ সহ। তৈরি হয়ে থেকো। আশমিন নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। নূর হতাশার চোখে আশমিনের যাওয়া দেখল। আজ তার কপালে দুঃখ আছে। আমজাদ চৌধুরী অনেক আগেই পার্টি অফিসে চলে এসেছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই দিনে কিভাবে বসে থাকতে পারেন? তাই সকাল সকালই দলের ছেলেদের সাথে কাজ করে যাচ্ছে। আশমিন আসতেই সানভি তার কাছে এসে দাঁড়ালো। আশমিন চেয়ারে বসতে বসতে বলল, সবকিছু ঠিকঠাক আছে তো সান? কোনো কেন্দ্রের সমস্যা হয়নি তো? সানভি হড়বড় করে বলতে লাগলো, কেন্দ্রগুলোতে বিরোধী দলের লোকেরা ওত পেতে বসে আছে স্যার। আজ ওরা ঝামেলা করবেই। আমাদের ছেলেরাও আছে, কোনো ঝামেলা করতে আসলে সব কটাকে সাইজ করে দেবে। আর একটা কথা, আজ আপনার উপর হামলা করার পরিকল্পনা রেখেছে স্যার। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমি সব কিছু আগে থেকে সেট করে রেখেছি। আমাদের যে কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করার কথা তা না করে দূরের কেন্দ্রগুলো থেকে শুরু করব। এটা আমি ছাড়া আর কেউ জানে না স্যার। আমরা এখনই বের হব। অমি আছে ওখানে, বাহাদুর আমাদের সাথে থাকছে। আশমিন মনোযোগ দিয়ে শুনল। আজ কোনো রিস্ক নেওয়া যাবে না।
একবার ক্ষমতা হাতে চলে এলে তখন সব কয়টাকে বাদর নাচ করাবে। আশমিন আমজাদ চৌধুরীর সাথে দেখা করে তাকে অফিসেই থাকতে বলল। কথা কিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সানভির সাথে। গাড়িতে বসে সানভির চিন্তিত চেহারা দেখে গম্ভীর গলায় বলল, চিন্তা করো না সান, তোমার স্যার ওপরে আল্লাহ, তারপরে নিচে বউ ছাড়া আর কাউকেই ভয় পায় না। বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করো। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। সারাদিন অনেক ব্যস্ত ছিল সে। কয়েকটি কেন্দ্রে গন্ডগোল হয়েছে। দলের প্রায় 20 জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আশমিন ঠিক করেছে কাজ শেষ করেই একবার হাসপাতালে যাবে। নূরের সাথে কথা হয়েছে ঘন্টা 2 আগে। মেয়েদের নিয়ে ঘুমাবে বলাই কথা দীর্ঘ হয়নি তার। তানভীর আজ সারাদিন আশমিনের সাথেই ছিল। ছেলেটা তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। নূরকেও নিজের বোনের মতো ভালোবাসে। কিন্তু আশমিনের হিংসুটে মন সব জেনেও তানভীরকে হিংসা করতে পিছপা হয় না। সারাদিনের ধকলে সবাই ক্লান্ত। আশমিন নিজের কেবিনের ডিভানে গা এলিয়ে বসে আছে। অমি, সানভি, আশিয়ান, তানভীর এখনও কাজ সামলাতে ব্যস্ত। আশমিনের ফোন বাজছে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ভ্রু কুঁচকে ফেলল আশমিন। বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে। কপালে চিন্তার ভাঁজ ফেলে কল রিসিভ করল আশমিন। হ্যালো বলার আগেই মায়া বেগমের আটকে আটকে যাওয়া আওয়াজ পিলে চমকে দিল তার। বাবা আশমিন, বৌমাকে বাঁচাও, ওরা মেরে ফেলে দেবে ওদের। আশমিন চিৎকার করে উঠল। হাত পা থরথর করে কাঁপছে তার। অস্থির হয়ে মায়া বেগমকে ডাকতে ডাকতে বললেন, কি হয়েছে মায়া আন্টি? নূর কোথায়? আল্লাহ, আমার মেয়েরা কোথায় আন্টি? ততক্ষণে মায়া বেগমের কথা চিরতরে থেমে গেছে। আশমিন কথা বলতে বলতেই পাগলা ঘোড়ার মতো ছুটে বেরিয়ে গেছে। বাহাদুর সহ বাকি গার্ডরাও তার সাথেই দৌড়ে বেরিয়ে এলো। বাহাদুর অমি আর সানভিকে কল করে আশমিনের বেরিয়ে যাওয়ার খবর বলতেই অন্য একটা গাড়িতে উঠল। আশমিন নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাহাদুর ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। আশমিনকে একা ছাড়া মারাত্মক রিস্ক, তাই যেভাবেই হোক আশমিনের গাড়ি ধরতে হবে। অমি বাহাদুরের কল পাওয়ার পর আশিয়ানকে কল করলো। বাড়ির কাছাকাছি আছে আশিয়ান। আশিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতেই আশিয়ান অমিকে আসতে নিষেধ করলো। সে গিয়ে পরিস্থিতি জানাবে বলে আশ্বস্ত করে ফোন রেখে বাসার দিকে রওনা হয়ে গেল। আশমিন পাগলের মতো গাড়ি চালাচ্ছে। চিন্তায় উত্তেজনায় মাথা খারাপ হওয়ার জোগাড়। ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বারবার। এক হাতে চোখ মুছে আবারও কল করলো বাড়ির সিকিউরিটি হেডকে। কয়েকবার রিং হতেই কল ধরল সে। আশমিন কল ধরেই অস্থির হয়ে জিজ্ঞেস করল, রফিক, বাসায় কি হয়েছে? সবাই ঠিক আছে তো? তোমাদের ম্যাম কল ধরছে না কেন? রফিক হতভম্ব হয়ে গেল আশমিনের কথা শুনে। সে তো সারাদিন আশমিনের আশেপাশেই ছিল। কয়েকজনকে অফিসের সামনে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিল। এখনও সে ওয়াশরুমের ভেতর। এইটুকু সময়ে কি হয়ে গেল? রফিক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাদেরকে ম্যাম আজকে আপনার প্রোটেক্ট করতে বলেছে। আমরা সারাদিন আপনারই আশেপাশে ছিলাম। বাসার খবর তো কিছু জানি না। আশমিন রেগে কয়েকটা বিশ্রী গালি দিল। চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, তোদেরকে কি আমি আমাকে পাহারা দিতে রেখেছি? আমার সাথে কি আমার গার্ড নেই? তোরা কেন আমার পিছু আসলি? আমার পরিবারের কিছু হলে সব কয়টাকে আমি জ্যান্ত পুঁতে দেব। রফিক তরতর করে ঘামছে। ভয়ের চোটে ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা। মিনমিনে গলায় বলল, স্যার, আমি আসতে চাইনি। ম্যামকে তো চেনেন, আমাকে জোর করে পাঠিয়েছে। তবুও আমি 5 জনকে রেখে এসেছি ম্যামকে না জানিয়ে। আমি ওদের কল করে দেখছি। রফিক কল কেটে দ্রুত ওই গার্ডদের কল করলো। কেউ কল রিসিভ করছে না। আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে। এখন প্রায় ভোর হতে চলল। সারা রাত ভোট গণনার কাজ হয়েছে। আশমিন স্টিয়ারিংয়ে আঘাত করতে লাগলো। রাগে দুঃখে তার ভেতরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা হওয়ায় গাড়ি হাই স্পিডে চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মিনিট পরই বাহাদুরের গাড়ি আশমিনকে ধরে ফেলল। আশমিনের সেদিকে হুঁশ নেই। আজ রাস্তাটা অনেক দীর্ঘ মনে হচ্ছে। নূরের এই অতিরিক্ত বোঝার ফল যদি তাকে আবারও নিঃস্ব করে দেয়, তাহলে নূরকে শাস্তি পেতে হবে। ক্ষমা পাবে না নূর। আশিয়ান বাড়িতে ঢুকেই স্থির হয়ে গেল। মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে। সবকিছু এদিক সেদিক পড়ে আছে। ভাঙা কাঁচ মারিয়ে একটু সামনে এগোতেই মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখল আশিয়ান। কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে বুঝতে পারল মায়া বেগম আর বেঁচে নেই। তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। কপালের দিকটা থেতলে গেছে। পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আশিয়ান কাঁপছে। এই হাতে কত মানুষ মেরেছে, অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত দিতে তার হাত কাঁপছে। ঝাপসা চোখে চারিদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আশিয়ান। তার ধারণাই সত্যি হয়ে গেল। মায়া বেগম আর বেঁচে নেই। ড্রয়িং রুমে কয়েকজনের লাশও পড়ে আছে। তাদেরকেও গুলি করা হয়েছে। আশিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। নূর ঠিক আছে তো? তার প্রিন্সেসটা কোথায়?